আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতুহ। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের এসএসসি ম্যানেজমেন্টের সেকেন্ড পেপারের প্রথম ক্লাস ব্যবস্থাপনার পরিচিতি সম্পর্কে জানবো আমরা এই লেকচারের মধ্যে। তো আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা বাকি ক্লাসগুলো দেখো নাই, আগের ক্লাসগুলো দেখো নাই, তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা, কারণ ওখানে প্রত্যেকটা টপিক নিয়ে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। কারণ ম্যানেজমেন্টে যদি তোমাদের ভালো হয়, তাহলে তোমাদের এসএসসির মোট রেজাল্টটা হচ্ছে কি এগিয়ে থাকবে। তুমি যদি এই ম্যানেজমেন্টে এ+ আনতে পারো, এ+ আনা কঠিনও না। তোমরা অবশ্যই যদি ম্যানেজমেন্টে এ+ আনতে পারো, তাহলে তোমাদের রেজাল্টটা কিন্তু এগিয়ে থাকবে। ম্যানেজমেন্টে তুমি একটু ভালোভাবে পড়লে ইনশাআল্লাহ এ+ চলে আসবে। আর কমার্স প্রোর সাথে দেখো, আর কমার্স প্রো তোমাদের প্রত্যেকটা ভিডিওগুলো সম্পূর্ণ ভালোভাবে দেখো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো তাহলে পড়ালেখা শুরু করা যাক। ব্যবস্থাপনা শব্দটি একটি গৌরব শব্দ। কি শব্দ? গৌরব শব্দ। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থাপনার অবস্থান যেন দেহের সাথে ছায়ার মতো। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থাপনার অবস্থান যেন দেহের সাথে ছায়ার মতো। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সর্বক্ষেত্রে ব্যবস্থাপনার পরশ, এর প্রভাব সর্বত্র। জ্ঞাতসারে হোক কিংবা অজান্ত হোক, জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি ক্ষেত্রে আমরা ব্যবস্থাপনার বেড়াজালে আবদ্ধ। ব্যবস্থাপনার পরশ ব্যতীত ব্যক্তির নিকট জীবন অচল। তবে ক্ষেত্রভেদে এবং পাত্রভেদে ব্যবস্থাপনার ধরন ও কৌশল এ ভিন্নতা থাকতে পারে। ব্যবস্থাপনার ভিন্ন ভিন্ন ব্যক্তির নিকট ভিন্ন ভিন্ন অর্থ বহন হতে পারে। এগুলো তোমরা পড়ে নেবে, হেডিংগুলো। এই পাঠে আমরা ব্যবস্থাপনার ধারণা, উৎপত্তি, ক্রমবিকাশ, গুরুত্ব, কার্যাবলী, ব্যবস্থাপনা চক্র, ব্যবস্থাপনা স্তর, ব্যবস্থাপনা প্রশাসনের পার্থক্য, পেশা ব্যবস্থাপনা ও ব্যবস্থাপনা সর্বজনীনতা, এই সবগুলো টপিক সম্পর্কে আলোচনা করব। ব্যবস্থাপনার ধারণা, উৎপত্তি ও ক্রমবিকাশ। ব্যবস্থাপনার সংজ্ঞা সম্পর্কে জানি। একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রয়োজনীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য যেসব কার্যাবলী সম্পাদন করে সেগুলো একত্রে ব্যবস্থাপনা বলে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রয়াসকেই ব্যবস্থাপনা বলে। আমি আবার বলতেছি সংক্ষেপে, তোমরা নোট করে নাও, কারণ এই ব্যবস্থাপনা কাকে বলে এটা কিন্তু জ্ঞানমূলকের মধ্যে আসে। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে। তোমরা অবশ্যই নোট করে নিবে এটা। প্রশ্ন হতে পারে, প্রয়োজনীয় সম্পদগুলো কি কি? মানব সম্পদ, বস্তুগত সম্পদ, আর্থিক সম্পদ, তথ্য সম্পদ, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সম্পদ। এর সম্পদ ব্যবহার নিশ্চিত করার জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মসূচি, নির্দেশনা, নিয়ন্ত্রণ, সমন্বয়, পেশনা নিয়ন্ত্রণ প্রয়োজন। ব্যবস্থাপনা বিশারদগণ ব্যবস্থাপনাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এবার আসুন সেগুলো সম্পর্কে জানি। আধুনিক ব্যবস্থাপনার জনক কে? আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেয়াল। অবশ্যই নোট করে নিবা। আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেয়াল। কে? হেনরি ফেয়াল। ব্যবস্থাপনা হলো পূর্বানুমান, পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, নির্দেশনা প্রদান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। অর্থাৎ একজন ব্যবস্থাপক, বিশেষজ্ঞ ব্যবস্থাপকরা ব্যবস্থাপনার সংজ্ঞা এরকম দিয়েছেন, এটা বোঝাচ্ছে। ফেয়ালের সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা হলো কি কি করণীয় আগে তা অনুমান করা, অর্থাৎ পূর্বানুমান, এরূপ পরিকল্পনা তৈরি করা, বিভিন্ন সম্পদ সংগঠিতকরণ, কর্মীদের নির্দেশনা প্রদান সহ সকল কাজের মধ্যে সমন্বয় সাধনের সাথে সাথে সবকিছু সঠিকভাবে নিয়ন্ত্রণ করা।
জর্জ জর্জ আর টেরির মতে ব্যবস্থাপনা হলো একটি স্বতন্ত্র সামাজিক প্রক্রিয়া যা মানুষ ও সম্পদ সমূহের সুষ্ঠু ব্যবহারের নিমিত্তে লক্ষ্য নির্ধারণ ও তা অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণের কাজে সম্পর্কিত। জর্জ টেরি ব্যবস্থাপনাকে সামাজিক প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করেছেন। এমসিকিউতে আসতে পারে, জর্জ টেরি ব্যবস্থাপনাকে কী হিসাবে আখ্যায়িত করেছেন? জর্জ টেরি ব্যবস্থাপনাকে সামাজিক প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করেছেন। প্রাতিষ্ঠানিক কর্মীবৃন্দ সহ সকল প্রকার সম্পদের সঠিক ব্যবহারের উপর জোর দিয়েছেন। আর.ডব্লিউ. গ্রিফিন ব্যবস্থাপনা হলো কতগুলো কার্যাবলীর সমষ্টি, যথা পরিকল্পনা, সিদ্ধান্ত, সংগঠিত, নেতৃত্বদান, নিয়ন্ত্রণ, যা একটি প্রতিষ্ঠানের সম্পদসমূহ কাজে লাগানোর জন্য পরিচালিত হয়। আর উদ্দেশ্য হলো নিপুণতার সাথে ফলপ্রসূ উপায়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা। এই তিনটা ব্যবস্থাপক তারা আলাদা আলাদাভাবে কী দিয়েছে? ব্যবস্থাপনার সংজ্ঞা দিয়েছে। তো আমি তোমাদের যেটা বলছি ব্যবস্থাপনার সংজ্ঞা, ওটা মনে রাখলে হবে, পরীক্ষায় আসলে ওটা লিখবা। আমি আবার বলতেছি, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রচেষ্টাকেই ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের সাথে প্রতিষ্ঠানের সম্পদ তো পড়া দরকার নাই। ব্যবস্থাপক এমন একজন ব্যক্তি যিনি ব্যবস্থাপকীয় কার্যাবলী সম্পাদন করার জন্য মূলত দায়ী থাকে। অর্থাৎ ব্যবস্থাপক হচ্ছে এমন একজন ব্যক্তি যে ব্যবস্থাপকীয় কাজগুলো আছে একটা প্রতিষ্ঠানের মধ্যে, সেগুলো সম্পাদন করার জন্য দায়ী থাকে বা সেগুলো সম্পাদনের পরিচালনা করে। সুনির্দিষ্টভাবে বলতে গেলে বলা যায় তিনি হলেন একজন ব্যবস্থাপক যিনি কোনো সংগঠনের পরিকল্পনা প্রণয়ন করেন, প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন, সম্পদ সংগঠিত করেন, কার্যাদি সম্পাদন করেন, নেতৃত্ব প্রদান করেন, সার্বিকভাবে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ একজন ব্যবস্থাপকই ব্যবস্থাপনার যাবতীয় কার্যাবলী কী করে? মূলত হ্যান্ডেল করে থাকে। একজন ব্যবস্থাপক অন্যদের দিয়ে কাজ করিয়ে নেয়। কাজ করিয়ে নেয়, একে বলে কর্তৃত্ব। অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়াকে বলে কর্তৃত্ব। তিনি তার দলের অধীনস্থ কর্মীদের সাথে দায়ী থাকে। তাই বলা যায়, যিনি অন্যদের কাজ তত্ত্বাবধান করেন, তাদের কাজের জন্য দায়ী থাকেন, তিনি ব্যবস্থাপক। অর্থাৎ সহজভাবে বলতে পারবা ব্যবস্থাপককে কি জিজ্ঞেস করলে, যিনি অন্যদের কাজ তত্ত্বাবধান করেন ও তাদের কাজের জন্য দায়ী থাকেন, তিনি ব্যবস্থাপক। লক্ষ্য অর্জনের জন্য তিনি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন, অধীনস্থদের নির্দেশ পরামর্শ প্রদান করেন, প্রয়োজনীয় সম্পদ যোগান দেন, সকল কর্মীদের সমন্বয় করেন। এবার তাহলে ব্যবস্থাপনার বিবর্তন সম্পর্কে জানা যাবে। এর আগে বলি আমি তোমাদেরকে, ব্যবস্থাপনা শব্দটি কীভাবে উৎপত্তি হয়েছে, অর্থাৎ ম্যানেজমেন্ট শব্দটির উৎপত্তি সম্পর্কে একটু জানি। ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি হচ্ছে কি ম্যানেজমেন্ট, এটা তোমরা জানো। ম্যানেজমেন্ট এটা ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটির সমার্থক শব্দ বলে গণ্য হয়। অর্থাৎ এই ম্যানেজমেন্ট শব্দটির সমার্থক শব্দ হিসেবে গণ্য হয় হচ্ছে কি টু হ্যান্ডেল, অর্থাৎ চালন করা বা পরিচালনা করাকে বোঝায়। আচ্ছা, ম্যানেজমেন্ট শব্দটি ইতালি বা ল্যাটিন বা ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন বা ইতালীয় শব্দ MANEGGIARE
অর্থাৎ ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন বা ইতালীয় শব্দ ম্যানেজিয়ার থেকে এসেছে, MENEGGIARE। তোমরা নোট করে নিবে, অবশ্যই MCQ তো আসতে পারে। এখন আমরা ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জানব। ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। সভ্যতার সূচনা লগ্নে ব্যবস্থাপনা বর্তমান নেই সুসংবিত হয়েছিল। অনেক গবেষক তার ব্যবস্থাপনা বিশারদের জ্ঞান সঞ্চালনের মাধ্যমে ব্যবস্থাপনা আধুনিক রূপ নিয়েছে। মিশরের পিরামিড, আগ্রার তাজমহল, স্পেনের আলহামরা প্রাসাদ, চীনের প্রাচীর, বেবিলিয়নের সুন্নেদা প্রভৃতি কীর্তি ব্যবস্থাপনা নৈপুণ্যের প্রতীক হিসেবে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তবে একথা সত্য যে ব্যবস্থাপনাটি তিনটি তেমন উন্নত ও সমৃদ্ধ ছিল না। সময়ের বিবর্তনে ব্যবস্থাপনা নানা কৌশল আবিষ্কৃত হয়েছে, আধুনিক রূপ নিয়েছে। চলুন এর সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রাচীন যুগ থেকে প্রস্তর যুগ ও মধ্যযুগ পার হয়ে বর্তমান সময়কাল পর্যন্ত কীভাবে ব্যবস্থাপনার বিকশিত হয়েছে ধারাবাহিকভাবে সম্পর্কে আলোচনা করি। অর্থাৎ আমরা এখন ব্যবস্থাপনার বিবর্তনের সম্পর্কে জানব, কীভাবে সমৃদ্ধ হয়েছিল প্রাচীন যুগ, প্রস্তর যুগ, মধ্যযুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত কীভাবে এই ব্যবস্থাপনাটা বিস্তার লাভ করেছে সে সম্পর্কে জানব। প্রাচীন যুগ হচ্ছে খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টের জন্মের পূর্ব সময় পর্যন্ত, অর্থাৎ খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টের জন্মের পূর্ব সময় পর্যন্ত কী বলা হয়? প্রাচীন যুগ বলা হয়। প্রাচীন যুগে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সভ্যতার স্পর্শে ব্যবস্থাপনার উন্নয়ন সাধিত হয়েছে। এগুলো হচ্ছে প্রস্তর যুগ। প্রস্তর যুগ তথা আদিম যুগে মানুষ গুহায় বাস করত। প্রস্তর যুগ তথা আদিম যুগে মানুষ গুহায় বাস করত। এরূপ সেখানে ব্যবস্থাপকীয় চিন্তা চেতনার চাপ ছিল। জীবিকার জন্য মানুষ তখন দলবদ্ধ বনে পশু শিকার করত। দলের নেতৃত্ব দিত একজন ব্যক্তি, তার নির্দেশে অন্যরা কাজ করত। এর পূর্বে তারা শিকার পরিকল্পনাগুলো তোমরা পড়ে নিবা। অর্থাৎ প্রাচীন যুগের মধ্যে কয়েকটা উন্নয়ন সাধিত হয়েছিল, সেগুলো হচ্ছে কি প্রস্তর যুগ, একটা হচ্ছে কি মিশরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতার সম্বন্ধে আমরা একটু পড়ি। মিশরীয় সভ্যতার উন্নত ব্যবস্থাপনার দৃষ্টান্ত রয়েছে। খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 525 সালের মধ্যে নির্মিত মিশরীয় পিরামিডগুলোর নির্মাণ কৌশল মিশরীয় সভ্যতার ব্যবস্থাপকীয় সাংগঠনিক দক্ষতার এক অপূর্ব নিদর্শন। পিরামিড পাথরখণ্ড দিয়ে নির্মিত। পিরামিড কি দিয়ে নির্মিত? পিরামিড পাথরখণ্ড দিয়ে নির্মিত। বিশাল আকৃতির, প্রতিটি পাথরের গড় ওজন প্রায় 2.5 টন। দক্ষ ব্যবস্থাপক বিদ্যমান না থাকে নির্মাণ কাজ সম্ভব হতো না। মিশরীয় নীলনদকে কেন্দ্র করে গড়ে উঠে ব্যবসা বাণিজ্যের দক্ষ ব্যবস্থাপনার নিদর্শন পাওয়া যায়। এমনকি মিশরের রাজা পরিচালনা দক্ষ ব্যবস্থাপক চাপ ছিল। মিশরীয় সভ্যতা, বেবিলিয়ন সভ্যতা। বেবিলিয়ন রাজার নাম কি? হাম্বুরি। দ্য কোর্ট অফ হাম্মুরাবি নামে রাজ্য পরিচালনায় এক বিশেষ বিধান চালু করে, যা ছিল রাজ্যের পরিচালনা এক উল্লেখযোগ্য কৌশল। বেবিলিয়নে অন্য রাজা নেবুসাদনেজার উৎপাদন নিয়ন্ত্রণ, প্রণোদনা, মজুরি প্রদান নীতি চালু করে। কে মজুরি প্রদান নীতি চালু করে? হচ্ছে কি নেবুসাদনেজার। কে? বেবিলিয়নের অন্য রাজা নেবুসাদনেজার উৎপাদন নিয়ন্ত্রণ, প্রণোদনা ও মজুরি প্রদান নীতি চালু করেন। বেবিলিয়নে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আইন, বিষয়, চুক্তি, অংশীদারের সম্মতি, চুক্তিবদ্ধ নোট ইত্যাদি বিভিন্ন আইন নিয়ম নীতি চালু ছিল, যা ব্যবস্থাপনার উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। মিশরীয় বেবিলিয়ন সভ্যতার ব্যবস্থাপক ধরন কেমন ছিল তা জানা হলো, এবং এবার চীনা সভ্যতা সম্পর্কে জানব। চীনের মেনশিয়াস এবং সুয়ার 1100 থেকে 500 খ্রিস্টপূর্ব প্রাচীন রেকর্ড থেকে জানা যায় যে চীন দেশে সংগঠন, পরিকল্পনা, নির্দেশনা, নিয়ন্ত্রণ নিয়ম প্রচলিত ছিল। খ্রিস্টপূর্ব প্রায় 500 অব্দি প্রণীত দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থে কি? দ্য আর্ট অফ ওয়ার
গ্রন্থে পরিকল্পনা নির্দেশনার বিষয়ে বর্ণনা করা হয়েছে। এছাড়া বর্তমান বহুল প্রচলিত ব্যুরোক্র্যাটিক ম্যানেজমেন্ট অর্থাৎ আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার সূত্রপাত চীন দেশে হয়েছিল। এমসিকিউ তো আসতে পারে, আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার সূত্রপাত কোন দেশে হয়েছিল? উত্তর হবে চীন দেশে। গ্রিক সভ্যতা, রোমা সভ্যতা, আধুনিক গ্রহণযোগ্যতা। গ্রিক সভ্যতায় বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের সন্ধান পাওয়া যায়। এথেন্স, স্পার্টা প্রভৃতি শহরে নগর প্রশাসন, এগুলো পড়ে নেওয়া তোমরা। ব্যবস্থাপনা চিন্তাধারা বিকাশ, রোমা সভ্যতার অবদান অনস্বীকার্য। রোমানরা ব্যবস্থাপনার পরিকল্পনা, শ্রম বিভাজন, তত্ত্বাবধান, বিভাগীকরণ, দক্ষ কর্মী নিয়োগ, সমন্বয় সাধন, কড়াকড়ি নিয়ন্ত্রণ ব্যবহার করত। ফলে রাজস্ব আদায়, সুষ্ঠু ব্যবস্থাপনা এগুলো থাকতো। প্রাচীন ভারতীয় সভ্যতা, এগুলো কিন্তু প্রাচীন যুগে যেগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে পড়তেছি। ভারতীয় ব্রাহ্মণ পণ্ডিত কৌটিল্য 321 খ্রিস্টাব্দে অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেন। কে অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেন? সে হচ্ছে কি ভারতের ব্রাহ্মণ পণ্ডিত কৌটিল্য 321 খ্রিস্টাব্দে অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেন। তিনি রাষ্ট্র সংগঠন, রাষ্ট্রীয় কার্যাবলী সম্পর্কে গ্রন্থে বর্ণনা দিয়েছেন। প্রাচীন হরপ্পা ব্যবস্থাপনার পরিচয় পাওয়া যায়। এছাড়া প্রাচীনকালে যুদ্ধ বিগ্রহ, এগুলো তোমরা পড়ে নিবা। এবার আমরা প্রাচীন যুগ সম্পর্কে জানছি। এবার হচ্ছে কি মধ্যযুগ। আমরা মধ্যযুগ সম্পর্কে জানার আগে আরও কয়েকজন প্রাচীন সভ্যতা থেকে বিশেষজ্ঞ যারা অবদান রাখছিল প্রাচীন সভ্যতার মধ্যে, তাদের সম্পর্কে জানব। আচ্ছা, প্রাচীন যুগে সমাজ উন্নয়নের দ্বারা ছিল কি? অবশ্যই ধীরগতি ছিল। অর্থাৎ প্রাচীন যুগে সমাজ উন্নয়নের দ্বারা ছিল কেমন? ধীরগতি সম্পন্ন। প্রাচীন যুগের কথা বলছি। আচ্ছা, খ্রিস্টপূর্ব 5000 থেকে অব্দ থেকে 525 পর্যন্ত আমরা পড়ছিলাম। আচ্ছা, হিব্রু সভ্যতায় যে একটা কি হিব্রু সভ্যতা নামে একটা সভ্যতা আছে। হিব্রু সভ্যতায় কোন সভ্যতা? আমি আবার বলতেছি, হিব্রু। প্রাচীন যুগের মধ্যে হিব্রু সভ্যতায় মুসা আলাইহিস সালাম হিব্রু সভ্যতায় মুসা আলাইহিস সালাম ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে অবদান রাখে। হযরত মুসা আলাইহিস সালাম কোন সভ্যতায় অবদান রাখে? হিব্রু সভ্যতায়। সৈনিক সভ্যতায় ব্যবস্থাপনার চিন্তাধারা উন্নতিতে। আচ্ছা, আমরা জানছি হিব্রু সভ্যতায় অবদান রাখা হচ্ছে কি মুসা আলাইহিস সালাম। এখন জানবো হচ্ছে কি সৈনিক সভ্যতায় কি? সৈনিক সভ্যতায় কে অবদান রাখে? চৈনিক সভ্যতায় অবদান রাখা হচ্ছে কি চৈনিক সভ্যতা। এগুলো তোমরা অবশ্যই নোট করে নেবে, এমসিকিউ তো আসতে পারে। চৈনিক সভ্যতায় অবদান রাখা হচ্ছে কি লাওজো। কি? লাওজো। এ হচ্ছে চৈনিক সভ্যতার ব্যবস্থাপনা চিন্তাধারা কি একে অবদান রাখে লাওজো উন্নতিতে। তো ব্যবস্থাপনা চিন্তাধারা বিকাশে গ্রিক সভ্যতার বিশেষ অবদান রয়েছে। কোন সভ্যতার বিশেষ অবদান রয়েছে? গ্রিক সভ্যতা। কখন গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন ঘটে? উত্তর হবে গ্রিক সভ্যতায় গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন ঘটে। কি হবে? গ্রিক সভ্যতায় গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন ঘটে। কোন সভ্যতায়? গ্রিক সভ্যতায়। গ্রিক সভ্যতায় গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন ঘটে। তো এগুলো হচ্ছে প্রাচীন যুগ থেকে আরও কিছু ইনফরমেশন তোমাদের জানা থাকা জরুরি, সেগুলো বলছে, এগুলো তোমরা অবশ্যই নোট করে নিবা। এখন আমরা জানবো হচ্ছে কি মধ্যযুগ নিয়ে। মধ্যযুগ খ্রিস্টের জন্মের সময় থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত এ সময়কালকে কি বলা হয়? মধ্যযুগ বলা হয়।
মধ্যযুগীয় ব্যবস্থার উন্নয়ন তেমন পরিলক্ষিত হয় না। এই সময়ে কল্যাণমূলক চিন্তা নেতৃত্বের বিকাশের ফলে শাসকের আচরণ ভিন্ন হয়ে যায়। কল্যাণ রাষ্ট্রের গুণাবলী সম্পর্কে আলাদা রূপ পায়। আচ্ছা, মধ্যযুগে সম্পর্কে এখানে আমি কিছু মধ্যযুগে মানে অবদান রাখা কিছু ব্যবস্থাপকের নাম বলবো তোমাদের, সেগুলো তোমরা নোট করে নিবা। সেগুলো হচ্ছে কি আল-ফারাবি। মধ্যযুগের, এখানে যেহেতু মধ্যযুগের কোনো উদাহরণ দেয়নি, আমি মধ্যযুগ থেকে বলতেছি। মধ্যযুগ হচ্ছে কি আল-ফারাবি। মধ্যযুগের অবদান রাখা, অর্থাৎ মধ্যযুগে ব্যবস্থাপনার উন্নয়নে অবদান রাখার মধ্যে তার মধ্যে হচ্ছে কি আল-ফারাবি। আচ্ছা, আল-ফারাবি কী করছিল এটা সম্পর্কে জানবো আমরা। আল-ফারাবি হচ্ছে কি 900 খ্রিস্টাব্দে আল-ফারাবি লিখিতভাবে, কত খ্রিস্টাব্দে? 900 খ্রিস্টাব্দে। 900 খ্রিস্টাব্দে আল-ফারাবি লিখিতভাবে রাষ্ট্র ব্যবস্থাপনা সম্বন্ধে আলোকপাত করেন। লিখিতভাবে কে সর্বপ্রথম রাষ্ট্র ব্যবস্থাপনার আলোকপাত করেন? উত্তর হবে আল-ফারাবি। কত খ্রিস্টাব্দে? 900 খ্রিস্টাব্দে। তো এটা তোমরা অবশ্যই নোট করে নিবা। তারপরে জানবো আমরা আরও কয়েকজন সম্পর্কে জানবো। একটা হচ্ছে ইমাম গাজ্জালি। কি? ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি হচ্ছে কি 1100 খ্রিস্টাব্দে ইমাম গাজ্জালি নাসিহাত আল মুলক নামক গ্রন্থ প্রণয়ন করেন। ইমাম গাজ্জালি কত খ্রিস্টাব্দে গ্রন্থ প্রণয়ন করেন? 1100 খ্রিস্টাব্দে। গ্রন্থটির নাম কি? এটা কিন্তু পরীক্ষায় আসে। নাসিহাত আল, এক্সট্রা ইনফরমেশন। তোমাদের যেহেতু তোমাদের প্রিপারেশনটা স্ট্রং থাকে, সেজন্য আমি তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা অবশ্যই নোট করে নিবা নাসিহাত আল মুলক। আচ্ছা, ইমাম গাজ্জালি ছিলেন হচ্ছে কি, ইমাম গাজ্জালি বলেছিলেন রাজার আচরণ এমন হওয়া উচিত যাতে তার মৃত্যুর পর রাজা প্রজা সবাই তাকে হারানোর বেদনা অনুভব করে। এটাকে বলেছিলেন ইমাম গাজ্জালি। এটা বলেছিলেন তিনি। আরেকজন আছে, সেটা হচ্ছে কি বিখ্যাত লুকা পেসিওলিকে তোমরা অবশ্যই চিনো, যে দুতরফা দাখিলা পদ্ধতি আলোকপাত করেন, হিসাব বিজ্ঞানের জনক। সেও কি করে মধ্যযুগের ব্যবস্থাপক। কি? লুকা পেসিওলি, হিসাব বিজ্ঞানের জনক। লুকা পেসিওলি। তিনি কত সালে তিনি দুতরফা দাখিলা পদ্ধতি প্রণয়ন করা হচ্ছে কি 1494 সালে। 1494 সালে। কোথায়? ইতালিতে। কোথায় বলে কোথায় হবে? ইতালিতে। লুকা পেসিওলি দুতরফা কি করে? দুতরফা দাখিলা পদ্ধতি প্রণয়ন, হিসাব বিজ্ঞানের জনক। এক দুতরফা দাখিলা পদ্ধতি আলোকপাত করেন কোথায়? ইতালিতে। লুকা পেসিওলি কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতির কি বলা হয়? জনক বলা হয়। দুতরফা দাখিলা পদ্ধতির জনক জিজ্ঞেস করলে কি হবে? লুকা পেসিওলি। আরেকজন আছে হচ্ছে কি থমাস মোর। কি? মধ্যযুগের ব্যবস্থাপকের মধ্যে আরেকজন হচ্ছে কি থমাস মোর। থমাস মোর হচ্ছে কি তিনি মধ্যযুগে, মানে এই থমাস মোর মধ্যযুগের শেষের দিকে কিন্তু মানে ব্যবস্থাপনার চিন্তাধারা উন্নয়নে ব্যাপক অবদান রাখছিল। কে? ব্যবস্থাপনার শেষের দিকে থমাস মোর। এই থমাস মোর 1500 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1500 খ্রিস্টাব্দে ইউটোপিয়া নামক, এমসিকিউ তো আসে, এগুলো বারবার আসে। ইউটোপিয়া, তাই তোমরা অবশ্যই নোট করে নিবা। ইউটোপিয়া নামক
গ্রন্থ রচনা করেন কে? থমাস মোর 1500 খ্রিস্টাব্দে। এই থমাস মোর মনে করতেন হচ্ছে কি ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে, অর্থাৎ ব্যবস্থাপনা উন্নয়ন করলে অপচয় রোধ করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যাবে। এটা মনে করতেন কে? থমাস মোর। তো এখন আমরা এই চারজনে হচ্ছে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল কখন? মধ্যযুগে। আমরা মধ্যযুগ প্রাচীন যুগ সম্পর্কে জানছি, এখন জানবো হচ্ছে কি শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব কাল হচ্ছে কি 1750 থেকে 1850, 1750 থেকে এটা আসে। শিল্প বিপ্লব যুগ কত থেকে কত? 1750 হবে। 1750 থেকে 1850। শিল্প বিপ্লবের ফলে উৎপাদন বন্টন ব্যবস্থাপনার বিরাট পরিবর্তন ঘটে। এর ফলে ব্যবস্থাপনার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসে। এই সময় ইতালি, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র শিল্প কারখানার অভাবনীয় পরিবর্তন ঘটে। এই সময় ব্যবস্থাপনার উন্নয়ন অ্যাডাম স্মিথ, জেমস স্টুয়ার্ট, ম্যাথে বোল্টন, রবার্ট ওয়েন, চার্লস বেবেজ, জেমস মিল প্রমুখ তথ্য প্রদান করেন। অর্থাৎ শিল্প বিপ্লবকালে এরাই হচ্ছে কি ব্যবস্থাপক ছিলেন, যে ব্যবস্থার উন্নয়নের জন্য কি করেন? গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এদের সম্পর্কে আমরা এখন জানবো। অ্যাডাম স্মিথ, তিনি একজন অর্থনীতিবিদ। অর্থাৎ অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। কি বলা হয়? অর্থনীতির জনক বলা হয়। অ্যাডাম স্মিথকে ব্যষ্টিক অর্থনীতির জনকও বলা হয়। এগুলো তোমার এক্সট্রা ইনফরমেশন। অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনকও বলা হয়, আবার ব্যষ্টিক অর্থনীতির জনকও বলা হয়। অ্যাডাম স্মিথ কিন্তু অর্থনীতির জনক। যদি আধুনিক অর্থনীতি বলতো, আধুনিক অর্থনীতি হচ্ছে কি পল স্যামুয়েলসন, এগুলো সম্পর্কে আমরা জানবো। শুধু অর্থনীতির জনক বললে অ্যাডাম স্মিথ। এগুলো ইকোনমিক্সে পড়া। অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশন গ্রন্থ 1722 খ্রিস্টাব্দে কলকারখানায় শ্রম বিভাগের উপর গুরুত্ব দিয়ে শিল্প উন্নত ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করে। অর্থাৎ 1772 সালে অর্থনীতি জনক অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশন নামক গ্রন্থটি কি করে? প্রকাশিত করে। এই গ্রন্থের মধ্যে তিনি উৎপাদন বৃদ্ধির জন্য শ্রম বিভাগের উপর গুরুত্ব দিয়েছে। অর্থাৎ উৎপাদন বৃদ্ধির জন্য কিসের উপর গুরুত্ব দিয়েছে? এই গ্রন্থের মধ্যে শ্রম বিভাগের উপর গুরুত্ব দিয়েছে। এখন হচ্ছে কি রবার্ট ওয়েন। রবার্ট ওয়েন হচ্ছে কি শুরুতে বলে রাখি শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয় রবার্ট ওয়েনকে। কি বলা হয়? রবার্ট ওয়েনকে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয়। তিনি স্কটল্যান্ডের বস্ত্রশিল্পের ব্যবস্থাপক। 1880 সাল থেকে 1828 সাল পর্যন্ত ব্যবস্থাপক ছিলেন কোথায়? স্কটল্যান্ডের বস্ত্রশিল্পে। রবার্ট ওয়েন শ্রমিক কর্মীদের প্রয়োজন, কার্য পরিবেশ ইত্যাদি গুরুত্ব প্রদান করেছেন। অর্থাৎ রবার্ট ওয়েন হচ্ছে কি স্কটল্যান্ডের বস্ত্রশিল্পের ব্যবস্থাপক। তাকে কিন্তু শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনকও বলা হয়। অর্থাৎ আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয়, কারণ শ্রমিক কর্মী ব্যবস্থাপনার মধ্যে তিনি কি করেছেন? গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চার্লস বেবেজ, তিনি কম্পিউটার আবিষ্কার হিসেবে পরিচিত। অর্থাৎ কম্পিউটার জনক কে? চার্লস বেবেজ হচ্ছে কি কম্পিউটারের জনক। তিনি ছিলেন হচ্ছে কি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত শাস্ত্রের অধ্যাপক। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত শাস্ত্রের অধ্যাপক ছিলেন কে? চার্লস বেবেজ। সর্বপ্রথম প্রমাণ করেন যে ব্যবসায়ের সফলতার জন্য ব্যবস্থাপনা সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এখন হচ্ছে কি শিল্প বিপ্লব পরবর্তীকাল। শিল্প বিপ্লব পরবর্তীকাল যুগ হচ্ছে কি 1850 থেকে, এখানে বলতেছি 1850 থেকে 1950। এই শিল্প বিপ্লব পরবর্তীকালও আবার গুরুত্বপূর্ণ কয়েকজন আছে, সেগুলো সম্পর্কে জানবো আমরা। এই যুগে ব্যবস্থাপনার ক্ষেত্রে সুশৃঙ্খল ধারাবাহিক রীতি পদ্ধতির উন্মেষ ঘটে। ব্যবস্থাপনা তত্ত্বের ব্যাপক উৎকর্ষ সাধিত হয়। বিজ্ঞানী ব্যবস্থাপনার উপর অবদান রেখেছেন। এই সময় বহুল আলোচিত ব্যবস্থাপনার বৈজ্ঞানিক ভিত্তিক তত্ত্ব বৈজ্ঞানিক ব্যবস্থাপনার গোড়াপত্তন হয়।
যারা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপর অবদান রেখেছেন তাদের সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। অর্থাৎ শিল্প বিপ্লব পরবর্তী যুগে যারা ব্যবস্থাপনার উন্নয়নে অবদান রেখেছে তাদের সম্পর্কে জানবো আমরা এখন। এফ.ডব্লিউ. টেলর। এফ.ডব্লিউ. টেলর শিল্প প্রতিষ্ঠান বিজ্ঞান ভিত্তিক তত্ত্ব উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রে এফ.ডব্লিউ. টেলর 1856 সাল। এদের জন্মসালটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ চট্টগ্রামে এসএসসি 2023 অর্থাৎ এসএসসি 2023 তারা ছিল, অর্থাৎ আমরা তখন কিন্তু এটা ছিল যে এফ.ডব্লিউ. টেলরের জন্মসাল কত, 1856 সাল। ব্যবস্থাপনা জ্ঞানের জগতে গুরু হিসেবে খ্যাত, তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে এফ.ডব্লিউ. টেলর। 1911 সালে তার প্রকাশিত দ্য সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কত সালে প্রকাশিত হয়? 1911 সালে। তিনি উৎপাদন ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ কথা বলেছেন। উৎপাদনের ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগের কথা বলেছেন এফ.ডব্লিউ. টেলর। তিনি শ্রমিক কর্মী নিয়োগ, তাদের দায়িত্ব সঠিক বন্টন, শ্রম ব্যবহার ইত্যাদি কৌশল বিজ্ঞানী তত্ত্বের অবস্থান গ্রহণ ভূমিকা পালন করেন। অর্থাৎ এই এফ.ডব্লিউ. টেলর ছিলেন একটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিম্ন মধ্যবিত্ত করে জন্ম নিয়েছিলেন এফ.ডব্লিউ. টেলর। তিনি 1856 থেকে 1900, তার জন্ম মৃত্যু সাল হচ্ছে 1856 থেকে 1915। এটা তোমরা অবশ্যই মনে রাখবা, তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য বলা হয়। তারপর জানবো হচ্ছে হেনরি ফেল। হেনরি ফেল আর এফ.ডব্লিউ. টেলরের জন্ম আর মৃত্যু সালটা তোমরা অবশ্যই মনে রাখবা। আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়, অর্থাৎ বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বললে এফ.ডব্লিউ. টেলর, এই আধুনিক ব্যবস্থাপনার জনক বললে হেনরি ফেল। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থে তিনি ব্যবস্থাপনার 14টি নীতি প্রদান করেন, যা ব্যবস্থাপনার সর্বজনগ্রহণ্য মূলনীতি হিসাবে গৃহীত হয়েছে। অর্থাৎ তিনি 14টি নীতির মূলনীতি নির্দেশ করেন। কোন বইয়ে, কোন গ্রন্থে? ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থে। তো এখানে জন্ম হচ্ছে কি আধুনিক যুগ। আধুনিক যুগ কি বর্তমান সময় আর কি 1950 থেকে বর্তমান সময় পর্যন্ত। আধুনিক যুগে উল্লেখযোগ্য লেখক গবেষক হচ্ছেন এইগুলো। আধুনিক যুগে এলটন মেয়ো, চেস্টার আই বার্নার্ড, হারবার্ট সাইম, রেনসিন লিকার্ট, ডগলাস ম্যাকগ্রেগর, পিটার এফ ড্রাকার, উইলিয়াম জিউসি। অতি সাম্প্রতিককালে কতিপয় লেখক গবেষকদের চিন্তাধারা ব্যবস্থাপনা তত্ত্বনীতি অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এদের মধ্যে হেরেন কোনস, আইরিস অ্যান্ড ডোনেল, স্টোনার, গ্রিফিন, এলেন, মাইকেল জোসিয়াস, ফ্রিফো, পিটারস, ওয়াটারম্যান প্রমুখ ব্যক্তিদের নাম উল্লেখ করা যায়। নেতৃত্বের আভাস পাওয়া যায় কোন সভ্যতায়? রোম সভ্যতায়। সর্বপ্রথম শিল্প বিপ্লব গঠিত হয় ব্রিটেনে। কোন যুগে ব্যবস্থাপনা তেমন উন্নতি হয়নি? মধ্যযুগে। আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে কি? আধুনিক ব্যবস্থাপনার জনক বললে হেনরি ফেল। নেতৃত্বের আভাস পাওয়া যায় হচ্ছে কি মিশরীয় সভ্যতায়। কোন সভ্যতায়? মিশরীয় সভ্যতায়। ব্যবস্থাপনার গুরুত্ব, কার্যাবলী, আওতা। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা শুধু ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিদ্যমান থাকে না, উৎপাদন বৃদ্ধি। অর্থাৎ ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে জানবো আমরা। উৎপাদন বৃদ্ধি। প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিকল্পনা বিরাজ থাকলে প্রতিষ্ঠানের কর্মী সকলেই তাদের সকল শক্তি নিয়োগ করে নিজ দায়িত্ব পালন করে। এতে প্রতিষ্ঠানের উৎপাদন বেড়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সমর্থ হয়। সম্পদের সঠিক ব্যবহার করবে, কর্মীদের দক্ষতা বৃদ্ধি করবে। ব্যবস্থাপনার গুরুত্ব হচ্ছে নিয়ম শৃঙ্খলা, পরিস্থিতি, গবেষণা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সুষ্ঠু নিয়ন্ত্রণে সহায়তাকরণ। এগুলো তো গুরুত্বপূর্ণ। এগুলো সুষ্ঠু সমন্বয় সাধন, এগুলো তোমরা পড়ে নিবা। আচ্ছা, ব্যবস্থাপনা কাজের নাম। এটা হচ্ছে ব্যবস্থাপনা কার্যাবলী।
পরিকল্পনা সংগঠন কর্মসংস্থান নেতৃত্ব পেশনা সমন্বয় সাথে নিয়ন্ত্রণ, এটাকে চক্র বলা হয়, এটা সম্পর্কে আমরা জানবো। এবার আসুন এগুলো বিস্তারিত জানি। পূর্বানুমান, লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়নের পূর্বে অতীতে বর্তমানে উপাত্ত বিশ্লেষণ করে, অর্থাৎ পরিকল্পনা প্রণয়ন করার পূর্বে অতীত ও বর্তমান উপাত্ত বিশ্লেষণ করে একটি পূর্বাভাস প্রণয়ন করা হয়, এটাকে বলছে পরিকল্পনা। পরিকল্পনা কাকে কিন্তু পরীক্ষায় বারবার আসে। ভবিষ্যতে কোনো কাজ কোথায়, কখন, কিভাবে করা, কিভাবে কিভাবে ভবিষ্যতে কোনো কাজ কখন, কিভাবে, কার দ্বারা সম্পাদন করা হবে তার পূর্ব নির্ধারিত সিদ্ধান্তকে পরিকল্পনা বলে। পরিকল্পনার প্রথম কাজ হচ্ছে কি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন স্থির করা, এগুলো তোমরা মনে রাখবা, পরিকল্পনার সংজ্ঞাটাও মনে রাখবা। আর পরিকল্পনার প্রথম কাজ কি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন স্থির করা, এরূপ লক্ষ্যের সাথে মিল রেখে কী হবে তা নির্ধারণ করা। পরিকল্পনা ভুল থাকলে পুরো উদ্যোগটাই ব্যর্থ হতে পারে। বাস্তবে ব্যবস্থাপকের সফল যিনি পরিকল্পনা করেন মুন্সিয়ানার পরিচয় দেন সংগঠিতকরণ। পরিকল্পনার পরই প্রতিষ্ঠানের মানবীয় ও অমানবীয় উপাদানগুলো একত্রীকরণ ও উদ্দেশ্য অর্জনের জন্য মানবীয় ও মানবীয় উদ্দেশ্যগুলো একত্রীকরণ, উদ্দেশ্য অর্জনের জন্য সেগুলো কাজে লাগানোর ব্যবস্থা করা কে বলা হচ্ছে কি সংগঠন। এগুলো সংগঠন কাকে বলে এটা তোমরা জেনে নিবা। এগুলো নিয়ে কিন্তু এক একটা অধ্যায় আছে, এগুলো তোমরা অবশ্যই নেক্সট লেকচার মানে নেক্সট যে লেকচারগুলো নিব ক্লাসগুলো ওইখানে খুব ভালোভাবে আলোচনা করা হবে। কর্মসংস্থান সংগঠিতকরণের পর কাজটি হলো প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কর্মী সংগ্রহ, তোমরা জেনে নিবা। নির্দেশনা নিয়ন্ত্রণ, প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদনের জন্য কর্মীদের নির্দেশ প্রদান করতে হয়। কর্মীরা কোনো কাজ করবে, কীভাবে করবে সম্পর্কিত আদেশ প্রদানকে সাধারণত নির্দেশনা বলে, অর্থাৎ কর্মীরা কি কোনো কাজ কীভাবে করবে, কখন করবে এরূপ নির্দেশনা দেওয়াই হলো কি এরূপ সম্পর্কিত আদেশ প্রদান হলোই কি নির্দেশনা, অর্থাৎ নির্দেশনা কাকে বলে এগুলো তোমরা কি জেনে রাখবা। পেশনা, কর্মীদের মধ্যে আগ্রহ জাগ্রত প্রক্রিয়াকে পেশনা বলে। কি কর্মীদের মধ্যে আগ্রহ জাগ্রত করার প্রক্রিয়াকে কি বলে পেশনা বলে। কর্মীর সুবিধা অসুবিধা, আবেগ, অনুভূতি, সুখ দুঃখ, অভাব অভিযোগ ইত্যাদি সঠিক বিবেচনায় রেখে বিভিন্ন আর্থিক কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে কর্মীদেরকে কার্যে পেশনা দেওয়া হয়। সমন্বয় সাধন, সমন্বয় সাধন হলো প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কর্মরত ব্যক্তিদের কাজের মধ্যে যোগসূত্র স্থাপন করা, পারস্পরিক যোগাযোগের মাধ্যমে কাজের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠা করা। এতে কাজ হলো ভারসাম্য আসে, শৃঙ্খলা সৃষ্টি হয়, উন্নত সেবা নিশ্চিত করে দ্রুত লক্ষ্য অর্জনের জন্য। সমন্বয় সাধন হলো এমন একটি প্রক্রিয়া যা সংগঠনের সকল বিভাগের কাজের মধ্যে মিলন ঘটায়। সমন্বয় সাধন। নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা প্রক্রিয়ার শেষ ধাপ হলো কি নিয়ন্ত্রণ। পরিকল্পনা অনুযায়ী কার্য ঠিকমতো সম্পাদন করা হচ্ছে কিনা এবং ব্যবস্থাপনা নির্দেশ মোতাবেক কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা দেখা, কোনোরূপ বিচ্যুতি হলে তা সংশোধন করাকেই কি বলে নিয়ন্ত্রণ বলে। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী যে কাজগুলো হচ্ছে কিনা, ব্যবস্থাপনীয় সম্পাদিত কাজগুলো ব্যবস্থাপনার নির্দেশ মোতাবেক কাজ সম্পাদিত হচ্ছে কিনা এবং কোনোরূপ বিচ্যুতি হলে তা সংশোধন করাকে কি বলে নিয়ন্ত্রণ বলে। নিয়ন্ত্রণ মূলত ভেরিফিকেশন অফ পারফরম্যান্স। ব্যবস্থাপনার আওতা, ব্যবস্থাপনা হলো সার্বজনীন বিষয়। ব্যবস্থাপনা সার্বজনীন প্রক্রিয়া বলেছিলেন সক্রেটিস, বিশ্বাস করতেন না হচ্ছে কি অলিভার শেডলন। এটা সম্পর্কে একটু পরে বলতেছি। মানব জীবনের প্রতিটি কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে ব্যবস্থাপনার অস্তিত্ব বিরাজমান। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সুষ্ঠু ব্যবস্থাপনার প্রয়োজন, তেমনি ব্যবসায়িক প্রতিষ্ঠানে, রাষ্ট্র পরিচালনায়, এমনকি শিক্ষা, সামরিক, ধর্মীয় প্রতিষ্ঠানও ব্যবস্থাপনা অপরিহার্য। সুতরাং ব্যবস্থাপনার আওতা পরিধি অত্যন্ত বিস্তৃত, এগুলো বিভিন্ন লেখক বলেছেন। আচ্ছা হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট আছে। অ্যারিস্টটলের মতে ব্যবস্থাপনা সর্বজনীন এটা না। সক্রেটিস কি ব্যবস্থাপনা এখানে বলতেছে সক্রেটিস হচ্ছে কি সক্রেটিস বলেছেন হচ্ছে কি ব্যবস্থাপনা সার্বজনীন। তোমরা এটা লিখবা, ব্যবস্থাপনা সর্বজনীন এটা কে বলেছেন, অর্থাৎ ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল এটা কে বলেছেন
এটা বলেছেন হচ্ছে কি সক্রেটিস। যদি অপশনের মধ্যে সক্রেটিস না থাকে তখন উত্তর হবে কি অ্যারিস্টটল। আর যদি বলে ব্যবস্থাপনা সর্বজনীন, এটা বিশ্বাস করতেন নাকি, এটা একটু তোমাদের জেনে রাখা ভালো যদি আসে। ব্যবস্থাপনা সর্বজনীন এটা বিশ্বাস করতো না হচ্ছে কি অলিভার শেলডন। অর্থাৎ ব্যবস্থাপনা যে সক্রেটিস এটা বিশ্বাস করতেন না কে অলিভার শেলডন। আর ব্যবস্থাপনা সর্বজনীন এটা বলেছেন কে সক্রেটিস। আর সক্রেটিস না থাকলে উত্তর হবে অ্যারিস্টটল। ব্যবস্থাপনার আওতা সর্বত্র বিস্তৃত। এই ব্যবস্থাপনার আওতাগুলো সাংগঠনিক দৃষ্টিতে পারিবারিক, সামাজিক, ব্যবসায়ী, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা প্রকৃতির ভিত্তিতে কর্মী, উৎপাদন, অফিস, বাজারজাতকরণ, অর্থ ব্যবস্থা, কার্যাবলীর ভিত্তিতে ব্যবসায় পরিচালনা, ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা, শ্রমিক কর্মীদের ব্যবস্থাপনা, কৌশলের ভিত্তিতে তথ্য সংগ্রহ বিশ্লেষণ, বাজেট প্রণয়ন, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, পরিদর্শন, প্রতিবেদন প্রণয়ন, স্তরের ভিত্তিতে উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মধ্য স্তরের ব্যবস্থাপনা, নিম্ন স্তরের ব্যবস্থাপনা। এগুলো সম্পর্কে এখানে বিস্তারিত আছে, এগুলো তোমরা পড়ে নিবা। ব্যবসার উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন। ব্যবসার প্রধান উদ্দেশ্য কি মুনাফা অর্জন। এগুলো বিস্তারিত পড়ে নিবা তোমরা। ব্যবসার মুনাফা বৃদ্ধির জন্য মানুষ ব্যবসা সম্প্রসারণ, সম্পদের ফসল ব্যবহার, মানব সম্পদ উন্নয়ন, এগুলো কি সবগুলো ব্যবসায় উদ্দেশ্য। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, পণ্য ও সেবার মান উন্নতকরণ, সমন্বয় সাধন, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি, এগুলো সব কিছু কি ব্যবসায়ের উদাহরণ। আচ্ছা, কোনটি প্রক্রিয়ার আওতাভুক্ত নয়? প্রক্রিয়ার আওতাভুক্ত নয় হচ্ছে কি ব্যবস্থাপনা প্রক্রিয়া। কি পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ। অনুদান হচ্ছে কি নয়। নিচের কোনটি নামটি সঠিক? ফ্রেডেরিক উইন্সলো টেলর, এটি সঠিক। ডি নাম্বারটি সঠিক। কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়? ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে কি জনযোগ করা। শ্রম বিভাগীকরণ ও বিশেষীকরণের উপর গুরুত্ব প্রদান করেছেন হচ্ছে কি টমাস মোর। কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? হচ্ছে কি অনুদান। ব্যবস্থাপনার চক্র, ব্যবস্থাপনার স্তরে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আমরা এখানে ব্যবস্থাপনার চক্র সম্পর্কে জানবো। ব্যবস্থাপনার কাজগুলো একটি প্রক্রিয়ার মাধ্যমে আবর্তিত হয়। ব্যবস্থাপনার প্রক্রিয়া রয়েছে পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ। এগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত। যেমন নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সর্বশেষ কাজ, কিন্তু কোনো রকম সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য পুনরায় প্রণয়ন করতে হয়। অর্থাৎ নিয়ন্ত্রণের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখা দিলে সেটা কি করা হয়, আবার পুনরায় পরিকল্পনার মাধ্যমে সংশোধন করা হয়। অর্থাৎ তাহলে বলা যায় নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে কি পরিকল্পনা। নিয়ন্ত্রণের ভিত্তি কি পরিকল্পনা। ব্যবস্থাপনা চক্রটি দেখবো আমরা। ব্যবস্থাপনা চক্র এরকম একটা তোমাদের সৃজনশীল আসতে পারে যে কীরকম। এখানে ধরো এখানে সমন্বয়টা নাই, তো পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, পেশনার সমন্বয়টা নাই। সমন্বয়টা খালি জায়গায় দিয়ে বললে মানে সৃজনশীল গ নাম্বারে বলবে উক্ত মানে খালি জায়গার মধ্যে কি বসবে সেটা সম্পর্কে বিশ্লেষণ করে এরকম বলবে। তাই এটা তোমরা অবশ্যই মনে রাখবা। ব্যবস্থাপনার চক্র শুরু হচ্ছে কি পরিকল্পনা থেকে। পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ, অর্থাৎ 7টা। এই ব্যবস্থাপনার চক্রগুলো সম্পর্কে এগুলো সম্পর্কে এক একটা চ্যাপ্টার আছে, ওগুলো আমরা সামনের ভিডিওগুলোতে আলোচনা করব বিস্তারিতভাবে। এখানে আংশিকভাবে দেওয়া আছে। তো আমরা ব্যবস্থাপনার চক্র কাকে বলে এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে, সেটা আমরা খুঁজে বের করে আমরা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী, অবিরাম ও ঘূর্ণায়মান আবর্তনকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা চক্র বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী, ওই 7টি মৌলিক কার্যাবলীর অবিরাম ও ঘূর্ণায়মান আবর্তনকে কি বলে? ব্যবস্থাপনা চক্র বলে। ব্যবস্থাপনা চক্র সম্পর্কে
ব্যবস্থাপনার স্তর। ব্যবস্থাপনার প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ব্যবস্থাপক থাকেন। প্রিয় উচ্চস্তর কি মধ্যস্তর, এটাই মনে রাখলে তোমাদের সব হবে। প্রতিষ্ঠানের স্তর হচ্ছে কি তিনটে, একটা উচ্চ, একটা মধ্য, একটা নিম্ন। উচ্চর মধ্যে কে থাকে? প্রেসিডেন্ট, মুখ্য নির্বাহক, নির্বাহী অফিসার, নির্বাহী কমিটি, বোর্ড অফ ডাইরেক্টর, মুখ্য ভাইস প্রেসিডেন্ট। এগুলো কিসে থাকে? এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নিবা, নোট করে নিবা। আর এগুলো পরীক্ষার মধ্যে আসবে, কোনো একটা বোর্ডের মধ্যে আসবে ইনশাল্লাহ। বিভাগীয় মধ্যম স্তরের মধ্যে বিভাগীয় প্রধান, ক্লায়েন্ট ম্যানেজার, তত্ত্বাবধান, উৎপাদক ব্যবস্থাপক, কর্মী ব্যবস্থাপক, এগুলো কিসে? মধ্যম স্তরে। নিম্ন স্তরে কারা? সুপারভাইজার ও সহকারী পিন্দারা কোথায়? নিম্ন স্তরে। উচ্চ স্তরের মধ্যে কী কী হয় দেখো। উচ্চ ব্যবস্থাপনা স্তরে ব্যবস্থাপকগণ সংগঠনের নীতিমালা প্রণয়ন ও সকল কাজের সমন্বয় সাধন করবে। অর্থাৎ উচ্চ স্তরের ব্যবস্থাপকরা কী করবে? সংগঠনের সকল নীতিমালা, পরিকল্পনা সবগুলো কী করবে? প্রণয়ন বা সমন্বয় সাধন করবে। এ স্তরে পুরো সংগঠনের কাজের জন্য দায়ী। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানভেদে ব্যবস্থাপকদের পদবীর নাম ভিন্ন হতে পারে। একটি বেসরকারি প্রতিষ্ঠান এ স্তরে সাধারণত প্রেসিডেন্ট, বোর্ড অফ ডাইরেক্টরের চেয়ারম্যান, বোর্ড নির্বাহী কমিটি, প্রধান নির্বাহী অফিসার, মুখ্য ভাইস প্রেসিডেন্ট অন্তর্ভুক্ত থাকেন। এ স্তরে ব্যবস্থাপক নীতি, দীর্ঘকালীন পরিকল্পনা, সিদ্ধান্তগুলো। অর্থাৎ উচ্চ স্তরে যে ব্যক্তিগুলো থাকে, যে প্রেসিডেন্ট, প্রশাসন যাদের বলে প্রশাসন, তারপর এগুলো এখানে দিচ্ছে আরও চেয়ারম্যান, পরিচালনা পরিষদ, ব্যবস্থাপক, পরিচালক, মহাব্যবস্থাপক, এগুলো কি উচ্চ স্তরে। এরা কি করে? এরা করে হচ্ছে কি যে ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন করবে, নীতিমালাগুলো কি করবে? সকল কাজের সমন্বয় করবে, নীতিমালা প্রণয়ন করবে, পরিকল্পনা প্রণয়ন করবে, সব কিছু এরা করবে। মধ্যস্তরগুলো কী করবে? মধ্যস্তরগুলো হচ্ছে কি মধ্যস্তরে কারা আছে? বিভাগীয় প্রধান, অর্থাৎ বিভাগীয়ভাবে যারা প্রধান থাকে তারা কি মধ্যস্তরে। প্ল্যান্ট ম্যানেজার, তত্ত্বাবধান, উৎপাদক ব্যবস্থাপক, কর্মী পরিচালক, এগুলো কিসে? মধ্যস্তরে। মধ্যম ব্যবস্থাপনার স্তরে সবচেয়ে বেশি সংখ্যক ব্যবস্থাপক থাকেন। কোন স্তরে সবচেয়ে বেশি সংখ্যক ব্যবস্থাপক থাকেন? মধ্যস্তরে। বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি ম্যানেজার, কর্মী পরিচালক, উৎপাদন ম্যানেজার, এগুলো সব কিসে? মধ্যম স্তরে। উচ্চ স্তরে ব্যবস্থাপকগণ নীতি প্রণয়ন, উদ্দেশ্য নির্ধারণ করেন। তো উচ্চ স্তরে যারা থাকে তারা কি করে? উদ্দেশ্য নীতি প্রণয়ন করেন। এরূপ মধ্যস্তরে ব্যবস্থাপকগণ এই নীতির বাস্তবায়নের জন্য পরিকল্পনা ও কার্যপদ্ধতি তৈরি করেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেন। অর্থাৎ মধ্যম স্তরের ব্যবস্থাপকগণ উচ্চ স্তরের দেওয়া যে নীতিমালাগুলো আছে, নীতিমালা প্রণয়ন করছে, সেগুলোর পরিকল্পনা ও কার্যপদ্ধতি কী করবেন? তৈরি করবেন। তা বাস্তবায়নের জন্য কী করবেন? উদ্যোগ গ্রহণ করবেন। বিভাগীয় ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার, এগুলো সবগুলো কিসে? মধ্যম স্তরে। তারপর হচ্ছে নিম্ন স্তর বা অপারেটিং সিস্টেম। ব্যবস্থাপনার তৃতীয় স্তর হলো অপারেটিং স্তর, তো নিম্ন স্তর। প্রতিষ্ঠানের সর্বনিম্ন পর্যায়ে ব্যবস্থাপকগণ যথা সহকারী ব্যবস্থাপক, জুনিয়র এক্সিকিউটিভ, সুপারভাইজার, ফোরম্যান, এরা কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত নীতি পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নিয়োজিত থাকেন। উপরে বর্ণিত তিনটি ব্যবস্থাপক স্তর মূলত বড় সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য। ছোট প্রতিষ্ঠানে এ ধরনের স্তর নেই বললেই চলে। অর্থাৎ আমরা যে তিনটি সংগঠন সম্পর্কে জানছি এগুলোই তোমরা মনে রাখবা। ব্যবস্থাপনার অবিরাম ও ঘূর্ণায়মান আবর্তনকে কী বলে? ব্যবস্থাপনা চক্র বলে। ব্যবস্থাপনা চক্র ঘূর্ণায়মান একবার শেষ হলে কোন কাজ দিয়ে আবার চক্রটি শুরু হয়? তার পরিকল্পনা দিয়ে শুরু হয়। ব্যবস্থাপনার দ্বিতীয় ধাপ হচ্ছে পরিকল্পনা সংগঠন হচ্ছে দ্বিতীয় ধাপ। কোনটি ব্যবস্থাপনা প্রক্রিয়া বহির্ভূত? সেগুলো হচ্ছে কি গবেষণা। ব্যবস্থাপনার স্তর কয়টি? ব্যবস্থাপনার স্তর তিনটি। ব্যবস্থাপনার শেষ কাজ কি? ব্যবস্থাপনার শেষ কাজ নিয়ন্ত্রণ। কে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা হিসাবে গণ্য? ফোরম্যান। উচ্চ পর্যায়ে ব্যবস্থাপকের মধ্যে পড়া হচ্ছে কি? পরিচালনা পর্ষদ। ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য। পেশা হিসেবে ব্যবস্থাপনা সর্বজনীনতা, এটা সম্পর্কে জানবো। ব্যবস্থাপনা ও প্রশাসন শব্দ দুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সে কারণে এদের মধ্যে পার্থক্য নিরূপণ করা খুব কঠিন। কখনো কখনো শব্দ দুটি একই অর্থে, কখনো ভিন্নার্থে, আবার কখনো পরস্পরের পরিপূরক হিসেবে ব্যবহার করা হয়েছে। ব্যবস্থাপনা বিশারদ হেনরি ফেয়ল, নিউম্যান অ্যান্ড কোনস প্রমুখ লেখকগণ ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মত পোষণ করেন।
অর্থাৎ এখানে ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে কী করেছেন, পার্থক্য সৃষ্টি করেছেন, এগুলো তোমরা পড়ে নিবা। ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য বলে সৃজনশীল আসতেও পারে, রেটিংগুলো তোমরা পড়ে নিবা বাসার মধ্যে। ব্যবস্থাপনা কি একটি পেশা, এটা সম্পর্কে এখানে বিস্তারিত দিছে, এগুলো সম্পর্কে তোমরা পড়ে নিবা। ব্যবস্থাপনা কল্পনা বিজ্ঞান, ব্যবস্থাপকের, আমি এটা পড়ি, ব্যবস্থাপনা জ্ঞানের ক্ষেত্রে বিস্তৃত লাভের সাথে সাথে একটি বিতর্ক গড়ে উঠেছে, এটি হলো ব্যবস্থাপনা কল্পনা বিজ্ঞান। প্রশ্নের জবাব দেওয়ার মতো প্রথমে জানতে হবে বিজ্ঞানের বৈশিষ্ট্য কী কী। নিচে বৈশিষ্ট্য দেওয়া হলো, বিজ্ঞান হলো সুশৃঙ্খল সংঘবদ্ধ জ্ঞান, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান প্রতিষ্ঠিত হয়। এই জ্ঞান যে কোনো অবস্থায় সর্বজনীনকৃত। ইতিমধ্যে ব্যবস্থাপনা জ্ঞানের অন্যতম ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, কতিপয় রীতিনীতি গ্রাহ্যতা পেয়েছে। এফডব্লিউ টেলর ব্যবস্থাপনার কতিপয় বিষয় বিজ্ঞানের সূত্রে ন্যায় রূপ দিয়েছেন, যে হিসেবে ব্যবস্থাপনাকে অনেক সময় বিজ্ঞান বলা হয়, কিন্তু স্থান কাল পাত্র ভেদে এই সকল নিয়ম নীতির প্রয়োগে কিছু ভিন্নতা দেখা যায়। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করার জন্য ব্যবস্থাপকের দক্ষতা জ্ঞানকে পদ্ধতিগতভাবে প্রয়োগ করে। কলা আবশ্যিক উপাদান হলো ব্যক্তিগত সৃজনশীলতা, কর্মদক্ষতা, সমস্যা গঠন, সম্ভাবনা, এগুলো তোমরা পড়ে নেবে। অর্থাৎ তোমাদের জিজ্ঞেস করতে পারে যে অনুধাবন প্রশ্ন আসে না সৃজনশীল প্রশ্নের মধ্যে, যে ব্যবস্থাপনা কল্পনা বিজ্ঞান এরকম কোনো প্রশ্ন আসতে পারে। তোমরা অবশ্যই কি এটা একটু গুছাইভাবে এখান থেকে এক 2 থেকে 3 লাইন লিখে দিলে হবে। ব্যবস্থাপনা সর্বজনীনতা, সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করার জন্য ব্যবস্থাপনার বিকল্প নেই। বড় প্রতিষ্ঠানে বিপুল সম্পদ ব্যবহার হয়, আবার ছোট প্রতিষ্ঠানে কম সম্পদ ব্যবহার হয়। এগুলোর কাম্য ব্যবহারের জন্য পরিকল্পনা, সংরক্ষণ, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করতে হয়। এই কাজগুলো যে ব্যবসা প্রতিষ্ঠান করতে হয় এমন নয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমমূল্য প্রতিষ্ঠানের সমভাবে প্রযোজ্য। প্রতিটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সর্বজনীনকৃত নীতি প্রয়োগের তাগিদে রয়েছে এমনটি সহকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সাধারণ নীতির অনুসরণ করা হয়। সুতরাং আমরা বলতে পারি ব্যবস্থাপনা সার্বজনীন। ব্যবস্থাপনা কি সার্বজনীন, এটা জিজ্ঞেস করতে পারে, তো তোমরা এখান থেকে 2-3 লাইন লিখে দিলে হবে। ব্যবস্থাপনা কলা কৌশল ব্যবহারের মূল উদ্দেশ্য সম্পদের কাম্য ব্যবহার, একথা ভেবেছেন কোনস অ্যান্ড ডোনেল বলেছেন, ম্যানেজমেন্ট ইজ ফান্ডামেন্টালস, Victorian principles have universal application in every kind of enterprise and at every level of enterprise. জানা হলো ব্যবস্থাপনার সার্বজনীনতা। তাহলে এবার আসুন ব্যবস্থাপনা কল্পনা বিজ্ঞান সে সম্পর্কে জানি। অর্থাৎ ব্যবস্থাপনার সার্বজনীনতা এটা বলেছেন কে, এটা বলেছেন হচ্ছে কি সক্রেটিস। যদি সক্রেটিস না থাকে তখন হবে কি অ্যারিস্টটল। আর ব্যবস্থাপনার সর্বজনীন এটা বিশ্বাস করতেন না কে, অলিভার শেলডন। ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব, এটা তোমরা পড়ে নিবা, এই ক্ষেত্রগুলো পড়ে নিবা তোমরা। সামাজিক দায়িত্বের বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য, বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য হলো 3টি, কলা আবশ্যিক উপাদান হলো 4টি, ব্যবস্থাপনা মূলত একটি সামাজিক প্রক্রিয়া বলা যায়, মনস্তান্ত্রিক প্রক্রিয়া বলো। ব্যবস্থাপনা একটি মনস্তান্ত্রিক প্রক্রিয়া। এই তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো, ব্যবস্থাপনা বলতে কী বোঝো, ব্যবস্থাপনার সংজ্ঞা কী, ব্যবস্থাপনার চক্র কী, ব্যবস্থাপনার সামগ্রিক দায়িত্ব কী, ব্যবস্থাপক কে, ব্যবস্থাপনার স্তরগুলো কী কী, ব্যবস্থাপনার উদ্দেশ্য বর্ণনা করো, ব্যবস্থাপনার প্রশাসনের মধ্যে পার্থক্য, এগুলো তোমরা অবশ্যই কি জেনে রাখবা। আর বর্ণনামূলক প্রশ্ন এগুলো কিসের জন্য, এগুলো হচ্ছে কি বর্ণনা এমনি জেনে রাখবা, যে রেটিং পড়া থেকে রেটিং পড়লে তোমরা এগুলো সব প্রশ্ন কি পারবা। আর সৃজনশীল প্রশ্ন দেখছো, প্রশাসন কি, ব্যবস্থাপনা চক্র কি, ব্যবস্থাপনা নীতি কি, ব্যবস্থাপনা সর্বজনীন ব্যাখ্যা করেন, ব্যবস্থাপনা কি, আদেশের অক্ষনীতি কি, এই নীতিগুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ব্যবস্থাপককে, ব্যবস্থাপনাকে একটি পেশা, এগুলো সম্পর্কে তোমরা আলোচনা করবো, দেখছো এই বিস্তারিত জানবা। ব্যবস্থাপনা স্তর কি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কাকে বলে, এগুলো সব দেখুন এখানে স্তর থেকে আসছে। আধুনিক কর্মী ব্যবস্থাপনার জন্য কি, হেনরি ফেল, কার্য বিভাজনের নীতি, এই নীতিগুলো সম্পর্কে আমরা নেক্সট যে লেকচারটা করবো ওখানে জানবো। ব্যবস্থাপনার 14টি নীতি, হেনরি ফেলের ওই 14টি নীতি সম্পর্কে একটা জানবো আমরা। পরিকল্পনা কি,
ব্যবস্থাপনা প্রক্রিয়া কি, ব্যবস্থাপনা প্রক্রিয়া কি, ধারাবাহিক কাজ করতে থাকে ব্যবস্থাপনা প্রক্রিয়া, এগুলো সম্পর্কে তোমরা জানবা। তো আজকের ম্যানেজমেন্ট আমি আবার একটু আলোচনা করি। ম্যানেজমেন্ট শব্দটির উৎপত্তি কি? ল্যাটিন বা ইতালি শব্দ ম্যানেজিয়ারি থেকে। ম্যানেজমেন্টের সমার্থক শব্দ কি? টু হ্যান্ডেল। ব্যবস্থাপনার জনককে হ্যান্ডিফেল। ব্যবস্থাপনার জনককে হ্যান্ডিফেল। তাকে আবার আধুনিক ব্যবস্থাপনার জনকও বলা হয়। যদি বলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, তখন হবে কি? FW টেলর। আচ্ছা, আরেকটা তোমাদের ইনফরমেশন জেনে রাখি। ব্যবস্থাপনার ফার্স্ট লেডি অর্থাৎ ব্যবস্থাপনার প্রথম নারীকে লিলিয়ান মোলার গিলবের্ট। ব্যবস্থাপনার প্রথম নারী হচ্ছে, যে ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিচ্ছেন আর কি, লিলিয়ান মোলার গিলবের্ট। একে নোট করে নিব অবশ্যই। এ হচ্ছে প্রথম নারী, ব্যবস্থাপনার প্রথম নারী। আরেকটা হচ্ছে কি, আধুনিক ব্যবস্থাপনার জননী বলা হয়। আধুনিক ব্যবস্থাপনার জননী বললে, আধুনিক ব্যবস্থাপনার জননী হচ্ছে কি মেরি পার্কার ফলেট। অর্থাৎ মেরি পার্কার ফলেট হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জন্য। আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রথম নারী হচ্ছে কি, তো ফার্স্ট লেডি অফ ম্যানেজমেন্ট হচ্ছে কি লিলিয়ান মোলার গিলবের্ট। আচ্ছা, ব্যবস্থাপনার স্তর তিনটি। ব্যবস্থাপনা হচ্ছে একটি সামাজিক বা অবিরাম প্রক্রিয়া, যা পেশা বিজ্ঞান ও কলা জ্ঞান বিশেষ শাখা। ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন। ব্যবস্থাপনার 6M আছে, যেগুলো ব্যবস্থাপনার উপকরণ। ব্যবস্থাপনার 6টি উপকরণ আছে, যেগুলোকে 6M বলা হয়। সেগুলো হচ্ছে কি ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মেথড, মার্কেট। এগুলো সম্পর্কে আমরা নেক্সট যে কোনো ভিডিওতে আলোচনা করব বিস্তারিত। আর গণতান্ত্রিক ব্যবস্থাপনার উৎপত্তি হয় কোন সভ্যতায়? গ্রিক সভ্যতায়। ব্যবস্থাপনার প্রথম কাজ কি? পরিকল্পনা। আর শেষ কাজ হচ্ছে কি নিয়ন্ত্রণ। আর ব্যবস্থাপনার ক্রম বিকাশের মধ্যে প্রাচীন যুগে হচ্ছে কি সভ্যতার উপাদান রাখেন হচ্ছে কি বেবিলিয়ন সভ্যতা, সৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা। আর মধ্যযুগে আল-ফারাবি, ইমাম গাজ্জালি, লুকা পেসিওলি, থমাস মুর। আর শিল্প বিপ্লবকালীন সময়ের মধ্যে জেমস স্টুয়ার্ট, অ্যাডাম স্মিথ, বোল্টন, জেমস স্টুয়ার্ট এগুলো রাখেন। শিল্প বিপ্লব পরবর্তী সময়ে কে রাখেন? FW টেলর আর হেনরি ফেয়ার। আর আধুনিক যুগ হচ্ছে কি নিউম্যান, কোনস অ্যান্ড ডোনেল, SP রবিন্স, আইরিস অ্যান্ড কোনস এরা কি রাখেন? অবদান রাখেন। এটা হচ্ছে বাংলাদেশে ম্যানেজমেন্ট ইনস্টিটিউট চালু হয় কত সালে? অর্থাৎ বাংলাদেশে ম্যানেজমেন্ট ইনস্টিটিউট চালু হচ্ছে কি 1961 সালে। বাংলাদেশে ম্যানেজমেন্ট ইনস্টিটিউট চালু হয় কখন জিজ্ঞেস করলে উত্তর হবে 1961 সালে। তো আজকে তোমাদের এই ম্যানেজমেন্টের সেকেন্ড পেপারের প্রথম ক্লাস। তোমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই বলবা। আর তোমাদের কি ম্যানেজমেন্ট থেকে তোমরা কীরকম চাও, কী চাও, কী সম্পর্কে ভিডিও চাও, ওগুলো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কমেন্ট বক্সে বলবা। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবা। আর আমি তোমাদের যেগুলো রিডিং পড়তে বলছি A to Z সবগুলো রিডিং পড়বা। আর জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো আছে একটা অধ্যায়ের মধ্যে সবগুলো মুখস্থ করে ফেলবা। সামনে তোমাদের SSC পরীক্ষা, যেহেতু তোমরা SSC 25 আর হয়তো তোমরা বেশি দিন সময়ও নাই। তোমরা পড়ালেখা নিয়ে সিরিয়াস হয়ে যাও, যারা সিরিয়াস এখনও নয়। তো তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার দিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। বাকি ভিডিও আগের ভিডিওগুলো যারা দেখো নাই তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিবা, এবং পরবর্তী যে ভিডিওগুলো লেকচারগুলো দিব ওগুলো সম্পূর্ণ দেখে নিবা। আর ভিডিওটি স্কিপ না করে, অর্থাৎ না টেনে
অর্থাৎ টেনে টেনে দেখবা না ভিডিওটি, সম্পূর্ণ আস্তে আস্তে যেভাবে বলছি সেভাবে পড়বা। আর হচ্ছে কি তোমরা ম্যানেজমেন্টে ভাষায় যে বইটা আছে সেই বইটা থেকে রিডিং পড়বা। আর তোমাদের আমি পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর তোমরা যদি ম্যানেজমেন্টে ভালো একটা নাম্বার তুলতে পারো, অর্থাৎ এ প্লাস তুলতে পারো, তোমাদের রেজাল্টটা কিন্তু এ প্লাস পেতে একটি সহজ হয়ে যাবে। কারণ এ প্লাস এই 4টা সাবজেক্টে প্লাস পেলে তুমি, আর বাকি সাবজেক্টে এ পেলেও তুমি এ প্লাস পেয়ে যাবে। তাই তোমার টার্গেট হচ্ছে কি ম্যানেজমেন্টে এ প্লাস তুলতে হবে। প্রথম পেপার, সেকেন্ড পেপার সব বিষয়ে আমি তোমাদের কিন্তু প্রথম পেপার কিন্তু শেষ করছি খুব ভালোভাবে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিবা। আর হচ্ছে কি তোমাদের এসএসসি রেজাল্টটা কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই রেজাল্টের মধ্য থেকে কি থাকে, একটা নাম্বার থাকে ইউনিভার্সিটিতে। আর যদি তোমার রেজাল্ট যদি একদম খারাপ হয়, তখন তুমি এরকম অ্যাডমিশন পরীক্ষাও দিতে পারবে না, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাও দিতে পারবে না। তাই তোমাদের এই এসএসসি রেজাল্টটা কি অনেক গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভালোভাবে পড়ালেখা করো। আর আমরা কমার্স প্রোর সাথে থাকো, আমরা যেভাবে বলি সেভাবে পড়ালেখা করো। আর হচ্ছে কি যারা মুসলিম আছো তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বা। তোমরা অবশ্যই ভালো কিছু করবে। তোমরা সবসময় কমার্স প্রোর সাথে থাকবা, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তাহলে আজকে ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।